প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ক্লাস 10 এর বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় ধাতু এবং অধাতু। তাহলে শুরু করি। ছাত্রছাত্রীরা, আমরা আগের শ্রেণীগুলিতে মৌল এবং যৌগর সম্বন্ধে জেনেছি। আমরা জানি পৃথিবীতে প্রাকৃতিকভাবে 118টি মৌল পাওয়া গেছে। এর মধ্যে 90টি ধাতু, 22টি অধাতু এবং বাকিগুলি ধাতুকল্প। তাহলে আমরা বুঝতে পারি যে পৃথিবীতে যত মৌল আছে তার মধ্যে সিংহভাগই হলো ধাতু, 90টি। মাত্র 22টি হলো অধাতু এবং মাত্র কয়েকটি আছে ধাতুকল্প। ধাতুকল্প তোমরা জানো, যার মধ্যে ধাতু আর অধাতু দুই ধরনের ধর্মই পাওয়া যায়। ধাতুর উদাহরণ যদি আমরা নিই, তাহলে আমরা জানি সোডিয়াম, রাসায়নিক সংকেত হলো Na, পটাশিয়াম রাসায়নিক সংকেত K, অ্যালুমিনিয়াম রাসায়নিক সংকেত Al, ক্যালসিয়াম রাসায়নিক সংকেত Ca, আয়রন রাসায়নিক সংকেত Fe, বেরিয়াম Ba, আর এমনই সব মিলিয়ে 90টি ধাতু আজকে পর্যন্ত প্রাকৃতিকভাবে পাওয়া গেছে। 22টি আছে অধাতু। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি আমাদের পরিচিত অক্সিজেন গ্যাস, রাসায়নিক সংকেত হলো O, হাইড্রোজেন গ্যাস, এটার রাসায়নিক সংকেত হলো H, নাইট্রোজেনও গ্যাস, রাসায়নিক সংকেত হলো N, সালফার রাসায়নিক সংকেত S, ফসফরাস রাসায়নিক সংকেত P, ফ্লোরিন হলো রাসায়নিক সংকেত F, ক্লোরিন রাসায়নিক সংকেত হলো Cl, ব্রোমিন রাসায়নিক সংকেত Br, আর আমাদের খাওয়ার লবণে যে আজকাল মেশানো হয় আয়োডিন, তার রাসায়নিক সংকেত হলো I। এরপর আমরা জানব ধাতু এবং অধাতুর ভৌতিক ধর্মের সম্বন্ধে। ভৌতিক ধর্ম বলতে কি বোঝায়? ভৌতিক ধর্ম মানে আমরা তার ভিতরে, পদার্থের ভিতরে না গিয়ে বাইরে এগুলির যা ধর্ম দেখতে পারি। ধরো নমনীয়তা, কতটুকু নমনীয়তা, তার কতটুকু দ্যুতি আছে, তার ঘনত্ব কতটুকু, বা তার মধ্যে দিয়ে তাপ ও বিদ্যুৎ পরিবাহিত হয় কিনা, তার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কতটুকু, এসব হলো ভৌতিক ধর্ম। তা প্রথমে যে ভৌতিক ধর্মটা আমরা আলোচনা করব সেটা হলো পরিবাহিতা। এখানে যত ধাতু আছে সবগুলি তাপ ও বিদ্যুতের সুপরিবাহী, মানে এগুলির মধ্য দিয়ে তাপ আর বিদ্যুৎ খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যায়। মানে একটা ধাতুর টুকরার একদিক যদি উত্তপ্ত করা হয় তাহলে অন্যদিকও খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায়। সেরকম একদিকে যদি বিদ্যুৎ ছোঁয়ানো হয় অন্যদিকে বিদ্যুৎ পৌঁছে যায়। কাজেই ধাতু হলো তাপ ও বিদ্যুতের সুপরিবাহী। অন্যদিকে ধাতু হলো তাপ ও বিদ্যুতের কুপরিবাহী। তার মানে ধাতু উত্তপ্ত করতে গেলে সহজে উত্তপ্ত হয় না, তার মধ্যে দিয়ে বিদ্যুৎ পাস করানো যায় না। এখানে ও ব্যতিক্রম আছে। অধাতুর মধ্যে ব্যতিক্রম হলো গ্রাফাইট। গ্রাফাইট আমরা জানি পেন্সিলের শীষের মধ্যে থাকে। গ্রাফাইট হলো একটা অধাতু কার্বন, কার্বনের একটা বহুরূপ। এই গ্রাফাইটের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়। মনে রাখতে হবে যে ব্যতিক্রম হলো গ্রাফাইট, কিন্তু তা তাপের ক্ষেত্রে নয়, শুধু বিদ্যুতের ক্ষেত্রে ব্যতিক্রম। বিদ্যুতের মধ্য দিয়ে, গ্রাফাইটের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়, কিন্তু অন্য কোনো ধাতুর, অধাতুর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না। যেহেতু গ্রাফাইটের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়, গ্রাফাইট হলো বিদ্যুতের সুপরিবাহী, তাই বিদ্যুৎ বিশ্লেষণের সময় অনেক সময় আমরা গ্রাফাইটের দণ্ড অ্যানোড এবং ক্যাথোড হিসেবে ব্যবহার করি। এরপর যে ভৌতিক ধর্মটা আসছে সেটা হলো নমনীয়তা। মানে একটা পদার্থ, একটা মৌল কতটুকু নরম, নমনীয়, মানে তা কতটুকু বাঁকানো যায়। নমনীয়তার জন্য ধাতু দিয়ে তার বানানো যায়। ধাতুগুলি হলো অত্যন্ত নমনীয়, তাই ধাতু দিয়ে লম্বা লম্বা তার বানানো যায়। যেরকম সোনা, রূপো, এগুলি দিয়ে অলংকার বানানো হয়, কারণ এগুলি দিয়ে সহজেই ধাতুর তার বানানো যায়। অন্যদিকে ধাতুগুলি অনমনীয়, সেগুলি দিয়ে কোনো তার জাতীয় পদার্থ বানানো যায় না। এরপর আসছে ঘাত সহনীয়তা। ঘাত সহনীয়তা হলো পদার্থের সেই ধর্ম যার সাহায্যে একটা পদার্থকে পিটিয়ে
পাতলা পাত বা শীট বানানো যায়। ধাতুগুলি হলো ঘাত সহনীয়, তাই ধাতু পিটিয়ে পাতলা পাত বানানো যায়, কিন্তু অধাতুগুলি ঘাত সহনীয় নয়, তাই অধাতু দিয়ে যদি পাতলা পাত বানানোর চেষ্টা করা হয় তা ভেঙে যাবে। এরপর যে ভৌতিক ধর্মটা আসছে সেটা হলো দ্যুতি। দ্যুতি মানে হলো পদার্থের মধ্যে থাকা ঔজ্জ্বল্য। আমরা জানি যে ধাতুগুলির একটা ঔজ্জ্বল্য থাকে, মানে ধাতবীয় একটা দ্যুতি থাকে। যে কোনো আমরা ধাতু যদি বিশেষত তা নতুন হয়, নতুন কোনো ধাতুর পদার্থ আনলে তা থেকে একটা সোনালী বা রূপলি টাইপের এক ধরনের দ্যুতি বেরোয়, সেটা হলো ধাতবীয় দ্যুতি। সব ধাতুর এই দ্যুতিটা আছে। অন্যদিকে সাধারণত অধাতুগুলির কোনো দ্যুতি থাকে না, তা থেকে কোনো ঔজ্জ্বল্য বেরোয় না। এখানে অধাতুর মধ্যে আবার ব্যতিক্রম আছে, যেরকম হীরা আর আয়োডিন। আয়োডিনের একটা নিজস্ব দ্যুতি আছে, আর হীরা তো আমরা জানি, হীরাও বলা যেতে পারে অধাতু হয়েও পৃথিবীর অন্যতম বেশি উজ্জ্বল পদার্থ, তার দ্যুতি অসামান্য। কাজেই ধাতুর দ্যুতি থাকে, অধাতুর নেই, কিন্তু অধাতুর মধ্যে হীরা আর আয়োডিনের দ্যুতি আছে। এর পরের যে ধর্মটা সেটা হলো নিনাদি গুণ। নিনাদি গুণ মানে হলো যখন ধাতুকে কোনো শক্ত জিনিস দিয়ে আঘাত করা যায় তখন তা থেকে টং করে এক ধরনের আওয়াজ হয়, সেই আওয়াজ করার ধর্মকে বলা হয় নিনাদি গুণ। তা ধাতুকে আঘাত করলে যেহেতু টং করে শব্দ সৃষ্টি হয়, তার মানে হলো ধাতুর নিনাদি গুণ আছে, ধাতু ধাতব শব্দ সৃষ্টি করে। অন্যদিকে অধাতুকে যদি আঘাত করা হয় কোনো শক্ত জিনিস নিয়ে, তাহলে টং করে কোনো শব্দ বেরোয় না, বরং ঠক ঠক টক টক এই ধরনের আওয়াজ বেরোয়। তার মানে ধাতুর নিনাদি গুণ নেই। এরপর আসছে ঘনত্ব। ঘনত্ব মানে হলো একটা জিনিস সেটা কতটুকু ভারী, একই আয়তন থাকবে তার, কিন্তু সেটা কতটুকু ভারী। আমরা জানি ধাতুগুলি কম আয়তনের ধাতুরও বেশ ওজন হয়, বেশ ভারী হয়। অন্যদিকে অধাতুগুলি সমান আয়তনের অধাতুর ওজনটা, ভারীত্বটা কম হয়। তার অর্থ হলো ধাতুগুলির ঘনত্ব বেশি আর অধাতুগুলির ঘনত্ব কম। একটি সমান আকারের যদি ধাতু নেওয়া হয় তাহলে তার ওজন বেশি হবে, আর যদি অধাতু নেওয়া হয় তার ওজনটা কম হবে। এরপর আমরা যে ভৌতিক ধর্মটা আলোচনা করব সেটা হলো ভৌতিক অবস্থা। ধাতু সাধারণ অবস্থায় কঠিন থাকে। পৃথিবীতে যে 90টি ধাতু পাওয়া যায় তার মধ্যে 89টি সাধারণ উষ্ণতায় কঠিন অবস্থায় থাকে। সাধারণ উষ্ণতা মানে সাধারণ ঘরে আমরা আমাদের কোনো অ্যাসিড ব্যবহার না করে যে উষ্ণতা থাকে সেটাকে বলে সাধারণ উষ্ণতা। সাধারণ উষ্ণতায় সব একটি ছাড়া, শুধু মার্কারি বা পারদ ছাড়া সবগুলি ধাতুই কঠিন। এমনিতে তো যে কোনো ধাতুকেই উষ্ণতা দিয়ে গলানো যায়, তরল করা যায়, কিন্তু সাধারণ উষ্ণতায় ধাতু কঠিন থাকে। এর মধ্যে আমরা যেটা জানলাম সেটা হলো মার্কারি বা পারদ, সেটা সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে। আমরা জানি থার্মোমিটারে তরল পারদ ব্যবহার করা হয়। অন্যদিকে অধাতুগুলি সাধারণত কঠিন বা গ্যাসীয় অবস্থায় থাকে। কঠিন অধাতুর উদাহরণ হিসেবে আমরা নিতে পারি কার্বন, সালফার, ফসফরাস। এগুলি সাধারণ উষ্ণতায় কঠিন অবস্থায় থাকে। আর গ্যাসীয় অবস্থায় যে অধাতুগুলি থাকে সাধারণ উষ্ণতায়, সেগুলি আমাদের পরিচিত অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস ইত্যাদি। শুধু একটি অধাতু এখানেও ব্যতিক্রম, সেটি হলো ব্রোমিন। এটি সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে। ঠিক আছে, এরপর আমরা যে ভৌতিক ধর্মটা আলোচনা করব সেটা হলো কাঠিন্য। সাধারণ অবস্থায় ধাতু কঠিন মানে তা শক্ত হয়। এখানেও ব্যতিক্রম আছে, কয়েকটি ব্যতিক্রম আছে। ধরতে পারি আমরা সোডিয়াম। সোডিয়াম ধাতুটা এত নরম যে সেটা ছুরি দিয়ে কেটে ফেলা যায়, কিন্তু বেশিরভাগ ধাতুই যেরকম সোনা, রূপো, তামা, লোহা,
এগুলি শক্ত হয়। অন্যদিকে অধাতুগুলি সাধারণত ভঙ্গুর হয়, মানে সেগুলি এমনিতে তো শক্ত দেখা যায়, কিন্তু তাকে মোড়াতে গেলে চট করে ভেঙে যায়, তাকে আঘাত করলে সহজেই ভেঙে যায়। অধাতুর এই ধর্মটাকে বলা হয় ভঙ্গুর। এরপর আসছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক বলতে আমরা বুঝি যে উষ্ণতায়, যে তাপ প্রয়োগ করলে একটি পদার্থ গলে যায়, কঠিন অবস্থা থেকে গলে গলে তরল অবস্থায় চলে আসে। আর স্ফুটনাঙ্ক হলো সেই তাপমাত্রা যেখানে কোনো পদার্থ কঠিন বা তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়, সেটাকে বলা হয় স্ফুটনাঙ্ক। তা ধাতুগুলির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হলো উচ্চ তাপমাত্রায় হয়, সহজে সেগুলিকে গলানোও যায় না, সহজে সেগুলিকে ফুটিয়ে, তাপমাত্রা দিয়ে ফুটিয়ে গ্যাসেও পরিবর্তিত করা যায় না। কিন্তু এখানে ব্যতিক্রম আছে, যেরকম গ্যালিয়াম, রাসায়নিক সংকেত হলো Ga। গ্যালিয়াম এমন একটি ধাতু যা হাতে রাখলে, মানে আমাদের যে শরীরের তাপমাত্রা 37°C, সেই তাপমাত্রা পেলেই, হাতে রাখলেই তা কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিবর্তিত হয়ে যায়। তাহলে সব ধাতুই হলো উচ্চ তাপমাত্রায় গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দেখায়, শুধু ব্যতিক্রম হলো গ্যালিয়াম। অন্যদিকে অধাতুগুলি নিম্ন তাপমাত্রায় গলে যায় এবং গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়ে যায়। তার মানে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হলো নিম্ন। তাহলে আমরা এতক্ষণ ভৌতিক ধর্মের সম্বন্ধে জানলাম, ধাতু এবং অধাতুর মধ্যে কি পার্থক্য আছে, তাদের নিজস্ব ভৌতিক ধর্ম কি। এখন আমরা আলোচনা করব ধাতু এবং অধাতুর রাসায়নিক ধর্মের বিষয়ে, মানে রাসায়নিক বিক্রিয়ায় কি ধরনের ধর্ম দেখায়, তার ইলেকট্রন কি ধরনের ব্যবহার করে, এগুলি। প্রথমে আমরা দেখব যোজক ইলেকট্রন। যোজক ইলেকট্রন মানে আমরা আগের শ্রেণীতে পেয়েছি, ক্লাস 9-এ পেয়েছি, যে যোজক ইলেকট্রন বলতে আমরা একটি মৌলের নিউক্লিয়াসের বহিঃকক্ষে ইলেকট্রন সংখ্যা কতটি সেটি বোঝায়। তা ধরা যাক সোডিয়াম। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হলো 11। তার কক্ষগুলিতে প্রথম কক্ষে 2টি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষে 8টি ইলেকট্রন থাকবে, আর তৃতীয় বা শেষ কক্ষে 1টি ইলেকট্রন থাকবে। তার মানে বহিঃকক্ষে 1টি ইলেকট্রন থাকে, তার মানে হলো সোডিয়ামের যোজক ইলেকট্রন সংখ্যা 1। এভাবেই ম্যাগনেসিয়ামের যোজক ইলেকট্রন সংখ্যা হলো 2, অ্যালুমিনিয়ামের যোজক ইলেকট্রন সংখ্যা হলো 3। ধাতুগুলির সাধারণত, সবগুলি ধাতুর নয়, সাধারণত ধাতুগুলির যোজক ইলেকট্রন সংখ্যা 1, 2 বা 3 থাকে। অন্যদিকে অধাতুগুলির যোজক ইলেকট্রন সংখ্যা থাকে 5, 6 বা 7। এখানে মনে রাখতে হবে যে সাধারণত সবগুলি অধাতুর যোজক কক্ষে 5, 6 বা 7 ইলেকট্রন থাকে না। যেমন হিলিয়াম একটি অধাতু, এটির যোজক কক্ষে 2টি ইলেকট্রন থাকে। আর্গন একটি অধাতু, এটির যোজক কক্ষে 8টি ইলেকট্রন থাকে। আবার হাইড্রোজেন একটা অধাতু, সেটার যোজক কক্ষে 1টি ইলেকট্রন থাকে। তো এগুলি হলো ব্যতিক্রম, কিন্তু সাধারণত অধাতুর যোজক কক্ষে 5টি, 6টি বা 7টি ইলেকট্রন থাকে। যেমন উদাহরণস্বরূপ আমরা নিতে পারি ফসফরাসের যোজক কক্ষে 5টি ইলেকট্রন থাকে, সালফারের যোজক কক্ষে 6টি ইলেকট্রন থাকে, আর ক্লোরিনের যোজক কক্ষে 7টি ইলেকট্রন থাকে। এখানে ধরা যাক সালফার। সালফারের পরমাণু ক্রমাঙ্ক হলো 16। তাহলে তার প্রথম কক্ষে 2টি ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষে 8টি ইলেকট্রন থাকে, 10টি চলে গেল, কাজেই শেষ ইলেকট্রন কক্ষ মানে যোজক ইলেকট্রন থাকে 6টি। এভাবেই 5টা, 6টা বা 7টা ইলেকট্রন অধাতুর যোজক কক্ষে থাকে সাধারণত। এর পরের ধর্মটা হলো ধাতুগুলি ইলেকট্রন দান করে। কিভাবে? ধরা যাক সোডিয়ামের যোজক ইলেকট্রনীয় সজ্জা হলো 281। আমরা জানি প্রত্যেকটি মৌল তার যোজক কক্ষে 8টি ইলেকট্রন রাখার চেষ্টা করে, তাহলে সে স্থিতিশীল হয়, না হলে সে অস্থির হয়ে থাকে। তা সোডিয়ামের যোজক কক্ষে 1টি ইলেকট্রন আছে, হয় সে 1টি ইলেকট্রন দিয়ে তার যোজক কক্ষে 8টি ইলেকট্রন পেয়ে
স্থিতিশীল হবে, না হলে তার কোনো জায়গা থেকে 60টি ইলেকট্রন নিয়ে আসতে হবে। যেহেতু একটি ইলেকট্রন দান করা সহজ আর 60টি ইলেকট্রন গ্রহণ করা অনেক বেশি কঠিন, তাই সোডিয়াম একটি ইলেকট্রন দান করে দেবে, দিয়ে Na+ হয়ে যাবে। তা এই ইলেকট্রনটা কোথায় যাবে? এখন আমরা অধাতু একটা উদাহরণ নিয়ে নিই। অধাতু আমরা প্রথমে জানবো যে অধাতু ইলেকট্রন, ধাতু যেন ইলেকট্রন দান করে, উল্টোটা করে অধাতু, অধাতু ইলেকট্রন গ্রহণ করে। যেমন ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক হলো 17, তার ইলেকট্রনীয় সজ্জা হলো 287, মানে তার যোজক কক্ষে 60টি ইলেকট্রন আছে। তাই স্থিতিশীল হওয়ার জন্য ক্লোরিনকে হয় 60টি ইলেকট্রন দান করতে হবে, না হলে একটি ইলেকট্রন গ্রহণ করে 8টি হতে হবে। যেহেতু 60টি ইলেকট্রন দান করা কঠিন আর একটি ইলেকট্রন গ্রহণ করা সহজ, তাই ক্লোরিন কি করবে? এই সোডিয়ামের যে একটা ইলেকট্রন দান করে দিল সেটা গ্রহণ করে নেবে, নিয়ে কি হবে? তার ইলেকট্রনীয় সজ্জা হবে 28, সাথে সাথে আরেকটা ইলেকট্রন এসে গেল, হয়ে গেল 288। যেহেতু একটা ইলেকট্রন বেশি হয়ে গেল, এটা হয়ে যাবে Cl-। যখন এভাবে প্লাস আয়ন হয়, ধনাত্মক আয়ন হয়, সেটাকে আমরা বলি ক্যাটায়ন, আর যখন ঋণাত্মক আয়ন হয় সেটাকে বলি অ্যানায়ন। একইভাবে আরেকটা উদাহরণ হিসেবে আমরা দেখে নেব ম্যাগনেসিয়াম, তার পরমাণু ক্রমাঙ্ক হলো 12, কাজে ইলেকট্রনীয় সজ্জা হলো 282, তার যোজক কক্ষে 2টি ইলেকট্রন আছে, হয় তাকে 2টি ইলেকট্রন ত্যাগ করতে হবে, না হলে 6টি ইলেকট্রন গ্রহণ করে 8 হতে হবে। যেহেতু 2টি ইলেকট্রন ত্যাগ করা সহজ 6টি ইলেকট্রন গ্রহণ করার থেকে, তাই 2টি ইলেকট্রন দান করে দেবে, 2টি ইলেকট্রন দান করে Mg2+ আয়ন হয়ে যাবে। অপরদিকে অধাতু উদাহরণ হিসেবে নেই আমরা সালফার, তার পরমাণু ক্রমাঙ্ক হলো 16, ইলেকট্রনীয় সজ্জা হলো 286, যোজক কক্ষে আছে 6টি ইলেকট্রন, হয় তাকে 2টি ইলেকট্রন গ্রহণ করতে হবে, না হলে 6টি ইলেকট্রন ত্যাগ করতে হবে স্থিতিশীল হওয়ার জন্য। তা 6টি ইলেকট্রন ত্যাগ করা কঠিন, তাই সে ম্যাগনেসিয়ামের দেওয়া 2টি ইলেকট্রন নিয়ে 8টি ইলেকট্রন বানিয়ে ফেলবে, তখন তার ইলেকট্রনীয় সজ্জা হবে 288। যেহেতু 2টি ইলেকট্রন গ্রহণ করেছে, তাই সেটা হয়ে যাবে S2-। এটাকে বলবো আমরা, যেহেতু ঋণাত্মক আধান, এটাকে বলবো আমরা অ্যানায়ন। তাহলে আমরা এই দুটি উদাহরণ থেকে কি বুঝতে পারলাম? যেহেতু ধাতু ইলেকট্রন দান করে, তাই সেটা ধনাত্মক আয়নযুক্ত হয়, এটাকে আমরা বলি ক্যাটায়ন। ধাতু সবসময় ক্যাটায়ন তৈরি করে। অন্যদিকে অধাতু সবসময় ইলেকট্রন গ্রহণ করে, আর ইলেকট্রন গ্রহণ করার জন্য সেটা ঋণাত্মক আয়নযুক্ত হয়, কাজেই অধাতু সবসময় অ্যানায়ন তৈরি করে। এখানে কেন অধাতু ধাতু একটা ইলেকট্রন দান করার পর সেটা ধনাত্মক আয়নযুক্ত হয়? আশা করি তোমরা জানো যে যখন সোডিয়ামের নিউক্লিয়াস যে পরমাণু ক্রমাঙ্ক যখন 11 থাকে, তার মানে হলো সোডিয়ামের নিউক্লিয়াসের ভিতরে 11 প্রোটন আছে আর 11 ইলেকট্রন আছে। প্রোটনগুলি হলো ধনাত্মক আধানযুক্ত, মানে প্লাস, আর ইলেকট্রনগুলি হলো ঋণাত্মক আধানযুক্ত, তার মানে মাইনাস। কাজে 11+ আর 11- দুটোকে প্রশম করে, প্রশম অবস্থায় এই সোডিয়াম মৌলটা প্রশম অবস্থায় থাকে। কাজে 11+ আছে প্রোটন, 11- আছে ইলেকট্রন। যদি একটা ইলেকট্রন দিয়ে দেয় সোডিয়াম, তখন কি হলো? 11+ প্রোটন আর 10- ইলেকট্রন। কাজেই একটা ধনাত্মক আধান বেশি হয়ে গেল, কাজেই Na+ হয়ে গেল। Na+ মানে হলো Na1+। একইভাবে এখানে ম্যাগনেসিয়ামে যেহেতু পরমাণু ক্রমাঙ্ক 12, তাতে 12টা প্রোটন আছে আর 12টা ইলেকট্রন আছে, 12টা প্লাস আছে, 12টা মাইনাস আছে, একে অপরকে প্রশম করছে। যখন দুটি ইলেকট্রন মানে দুটো মাইনাস চলে গেল, দুটো ঋণাত্মক আধান চলে গেল, তখন কি হলো? এখানে 12+ প্রোটন আছে আর 10- প্রোটন আছে, কাজেই দুটো প্লাস অতিরিক্ত হয়ে গেল, তাই Mg2+। একইভাবে অধাতুর যদি আমরা দেখি, তাহলে এখানেও ক্লোরিন 17
পরমাণু ক্রমাঙ্ক 17, এখানে 17 প্রোটন আছে, 17 ইলেকট্রন আছে, মানে 17 প্লাস আর 17 মাইনাস। যখন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো তখন কি হলো, এখানে 17 প্লাস প্রোটন আর 17 এর সাথে আরেকটা এসে 18 মাইনাস ইলেকট্রন, কাজে একটা মাইনাস আধান বেশি হয়ে গেল, তাই Cl মাইনাস অ্যানায়ন। সালফার পরমাণু ক্রমাঙ্ক 16, তার 16টা প্রোটন প্লাস আছে আর 16টা ইলেকট্রন মাইনাস আছে। এরপর যখন সালফার দুটো ইলেকট্রন গ্রহণ করলো তখন প্রোটন 16 প্লাসই রয়ে গেল, কিন্তু ইলেকট্রন 16 প্লাস 2 18 মাইনাস হয়ে গেল, কাজেই দুটো ঋণাত্মক আধান অতিরিক্ত, কাজেই S মাইনাস 2 অ্যানায়ন। এভাবেই ধাতু ক্যাটায়ন আর অধাতু অ্যানায়ন তৈরি করে। যেহেতু ধাতু ক্যাটায়ন প্লাস আয়ন তৈরি করে তাই সেগুলি তড়িৎ ধনাত্মক, আর যেহেতু অধাতু মাইনাস আয়ন অ্যানায়ন তৈরি করে তাই অধাতুগুলি তড়িৎ ঋণাত্মক। এরপর যে ধর্মটা আসছে রাসায়নিক ধর্ম, সেটা হলো ধাতু ক্ষারকীয় অক্সাইড তৈরি করে, অন্যদিকে অধাতু আম্লিক অক্সাইড তৈরি করে। উদাহরণ হিসেবে নিতে পারি আমরা ধাতুর অক্সাইড হলো Na2O বা K2O। এই Na2O কেন ক্ষারকীয় অক্সাইড? যখন Na2O সাথে জল মেশানো হয় সেটা NaOH মানে একটা ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। একইভাবে K2O তে যখন জল মেশানো হয় সেটা পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার তৈরি করে। যেহেতু জল মেশানোর সময় পরে ক্ষার তৈরি করে তাই এগুলি হলো ক্ষারকীয় অক্সাইড, আর ধাতুগুলি বেশিরভাগ সময় প্রায় সব সময়ই ক্ষারকীয় অক্সাইড তৈরি করে। একইভাবে অধাতুগুলি আম্লিক অক্সাইড তৈরি করে, যেমন CO2, SO2। CO2 এই আম্লিক অক্সাইডটাতে যখন জল মেশানো হয় সেটা কার্বনিক অ্যাসিড তৈরি করে, যেহেতু অম্ল তৈরি করে তাই এটি আম্লিক অক্সাইড। অন্যদিকে SO2-র সাথে যখন জল মেশানো হয় সেটা সালফিউরিক অ্যাসিড তৈরি করে, তাই যেহেতু অম্ল তৈরি করে এটি একটি আম্লিক অক্সাইড। তাহলে ছাত্রছাত্রীরা, আজকে আমরা ধাতু এবং অধাতুর সম্বন্ধে জানলাম, তার ভৌতিক এবং রাসায়নিক ধর্মের সম্বন্ধে জানলাম। আজকে আমি এখানেই শেষ করছি। পরের অধ্যায়ে আমরা ধাতু এবং অধাতুর বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার সম্বন্ধে আলোচনা করব।